আজকে আমাদের ক্লাস হচ্ছে সমাস, এবং তোমরা দেখছো এটা তোমার বিসিএস প্রিলির যে সিলেবাসটা আছে ওখানেই আছে সিলেবাসের অংশ। তো সমাস থেকে দেখো প্রশ্ন কেমন আসে। এখানে 13 নম্বরে আছে, যেমন 40-তে আসে নাই, 38-এ আসছে একটা, 37-এ দুটো, 36-এ একটা, 35-এ একটা। মানে তুমি দুটো পেতে পারো অথবা একটা তো অবশ্যই পাবা, এটা একদম শিওর একটা যে অবশ্যই পাবা, কিন্তু এই একটার জন্য তোমাকে অনেক পড়তে হবে, তাই না? তো দেখো প্রশ্নগুলো কেমন আসে। পুষ্প সৌরভ কোন সমাস, হ্যাঁ মানে আমাদের কি নির্ণয় করতে দিয়েছে? সমাস নির্ণয় করতে দিয়েছে। জলে স্থলে কোন সমাস, এটাও সমাস নির্ণয় করতে দিয়েছে। এটা 38, এটা 37-এ। 37-এ দুটো আসছে, একটা হচ্ছে তোমার সমাস নির্ণয় আসছে, আরেকটা হচ্ছে বিস্ময়াপন্ন। এটা তোমার ব্যাস বাক্য নির্ণয় করতে হবে যে কোনটা ব্যাস বাক্য। এখানে কিন্তু সমাস নির্ণয় না। বহুব্রীহির উদাহরণ কোনটি, এটা কেমন? এটা হচ্ছে তোমাকে কোন সমাস, এটা একটু পরোক্ষভাবে দিছে, মানে হচ্ছে নিচের ধরো কোনো একটা শব্দ দিয়ে যে এটা কোন সমাস সেটা বলে নাই, এটা সরাসরি তোমার 4টা সমস্ত পদ দিয়ে দিছে এবং বলে দিয়েছে যে নিচের কোনটা তোমার কিসের উদাহরণ, বহুব্রীহির উদাহরণ। ওরাই বলে দিয়েছে যে এখানে একটা কি আছে, এটা বহুব্রীহি সমাস আছে, তোমাকে সেটা চিহ্নিত করতে হবে। জজ সাহেব কোন সমাস, তার মানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে যে সমাসটা নির্ণয় করতে দিচ্ছে। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ, এখানেও সেম, এখানে যেমন বহুব্রীহির উদাহরণ দিয়েছে, এখানে আরেকটু ডিপে গিয়েছে, তাই না, আরেকটু গভীরে গিয়েছে, মানে শুধু বহুব্রীহি ছিল না, বহুব্রীহির মধ্যে আবার যে প্রকারভেদগুলো সেখানের একটি এখানে উল্লেখ করে দিয়েছে। তারপর দেখো উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি, এটা অনেকটা 39-এ যে প্রশ্নটা আসছে অনেকটা ওই রকম। দেখো 41-এরটা মানে হচ্ছে এটাও তোমার কর্মধারয় সমাস দেয় নেই, কর্মধারয়ের মধ্যে যে প্রকারভেদ আছে সেখান থেকে দিয়েছে। মাইক্রোফোন কি কারো অন করা? যদি থাকে তাহলে অফ করে রাখো। নেক্সট আসো, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি, এখানেও কর্মধারয় সমাস। আবার দেখো 43 তো সেম, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি, আমরা দেখো এখানে 41, 42, 43 তিনটাতেই কি থেকে আসছে, কর্মধারয় সমাস থেকে আসছে। এবং দেখো তিনটাতেই তোমার কর্মধারয় সমাসের যে প্রকারভেদগুলো আছে সেখান থেকে আসছে, অর্থাৎ এভাবে আসে নাই যে নিচের কোনটি কর্মধারয় সমাস। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব বিস্তারিতই দেখতে হবে, কারণ কি এখানে প্রতিটা প্রকারভেদ থেকেও আমাদের প্রশ্ন এসেছে। সমাস, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপ করা। সমাস শব্দের অর্থ হচ্ছে মূলত মিলন, তাই না? তো আমরা কিন্তু মিলন শব্দটা আবার কোথায় পেয়েছি? সন্ধির ক্ষেত্র। হ্যাঁ, তোমরা মাইক্রোফোন অন করিও না, কারণ পরবর্তীতে যারা ভিডিও রেকর্ডিংটা দেখে, যেমন আমাদের স্টুডেন্ট আছে 350-এর কাছাকাছি, কিন্তু ধরো ক্লাসে আসছে প্রায় 155, তো যারা আসে না এরা বেশিরভাগ ক্ষেত্রেই তোমার রেকর্ডিংটা দেখে আর কি। আমরা সন্ধিতেও পেয়েছিলাম যে কিসের মিলন, তোমার ওখানে ছিল ধ্বনির মিলন ছিল, কিন্তু সমাসের ক্ষেত্রে সেটা নয়। সমাসে কিসের মিলন হয়? সমাসে তোমার পদের মিলন হয়। কিসের মিলন? পদের মিলন হয়। তাহলে আমাদের যদি আসে যে কিসের মিলন, তাহলে অবশ্যই এটা পদের মিলন। আর হচ্ছে তোমার সমাস শব্দের অর্থ, সেটা আমি বলছি, সমাস শব্দের অর্থ হচ্ছে তোমার সংক্ষেপণ। আর সমাস সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তোমার বাক্যে যে পদগুলো ব্যবহার হবে তোমার সেটাকে তুমি ছোট করে ফেলবা, মানে সংক্ষেপ করে ফেলবা, ছোট করে বলবা। আর তোমার হচ্ছে সমাস আসছে কোত্থেকে? খুব স্বাভাবিকভাবেই কোত্থেকে আসছে? সমাসের রীতি বাংলায় এসছে, একেবারে সহজ, ঘুরে ফিরে সেই সংস্কৃত থেকে। হ্যাঁ, তাহলে সমাস দেখো, সমাস একটা প্রত্যয়সাধিত শব্দ, এবং এটা বিশ্লেষণ করলে আমরা যেটা পাচ্ছি সমযোগ অস যোগ অ, আর এর অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। তাহলে দেখো এখানে কিন্তু কি আছে, সমাসের মূল অর্থ যেটা, মানে মূল বিষয়টাই কিন্তু নিহিত আছে। কোথায় আছে? এই যে একপদীকরণে। মানে কি? মানে অনেক কি থাকবে, বেশ কয়েকটা পদ থাকবে, সেই পদগুলোকে আমরা কি করব, আমরা এক পদে
পরিণত করব। তাহলে কি হবে, আমার শুনতে কি হবে, শুনতে ভালো লাগবে কি না? অবশ্যই ভালো লাগবে, তাই না? সহজ হবে, শুনতে ভালো লাগবে। যেমন দেখো, এখন আমাদের প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে একেবারে বেসিক একটা আলোচনা, মানে কোনটা কি, বা এই যে এখানে আমি একটা বাক্য লিখেছি, এখানে কয়টা পদ দেখতে পাচ্ছি আমরা? সিংহ চিহ্নিত আসন, 3টা পদ দেখতে পাচ্ছি। তো এই 3টা পদকে আমরা কয়টা পদে পরিণত করব সমাসের মাধ্যমে? একটা পদে পরিণত করব। তাহলে যদি একটা পদে পরিণত করি আমরা কি পাচ্ছি? সিংহাসন। তাহলে দেখো, এটাই হচ্ছে সমাস মূলত। মানে তোমার কি করবা, তুমি এক পদে পরিণত করবা, মানে অর্থ সম্বন্ধ আছে, তোমার এখন অর্থ নাই, মানে একটার সাথে একটার কোনো অর্থের কি নাই, সংযোগ নাই, মিল নাই, কিন্তু তুমি একটা পদে পরিণত করলে সেটা হবে না। কি থাকতে হবে? অর্থ সম্বন্ধ আছে, এরকম তোমার একাধিক শব্দ বা পদ যদি একসাথে মিলিত হয় সেটাকে আমরা বলবো সমাস। তাহলে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখন আসো, এখানে তোমার এই যে সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তোমার হচ্ছে ব্যাস বাক্য। কার জন্য মাইক্রোফোন অন করা, অফ করো। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সমাস বাক্য। আমরা এখানে 3টা নাম পেলাম। আচ্ছা, আমি 1 সেকেন্ড একটু সময় নিচ্ছি এসিটা অন করার জন্য। সরি। তো দেখো, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। এখন আসো, এই যে তোমার এই 3টা পদ একত্র হয়ে কি হলো, একটা পদে পরিণত হলো, তাহলে এটাকে আমরা কি বলবো? সমস্ত পদ। এটা এইভাবে মনে রাখতে পারবো যে সবগুলো পদ একত্রিত হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে সমস্ত পদ। এখন আসো, এই যে ব্যাস বাক্যের প্রথম যে পদটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পূর্বপদ। সর্বশেষ যে পদটা আছে সেটাকে আমরা কি বলবো? পরপদ বা উত্তরপদ। মাঝে যেটা আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মধ্যপদ। এটুক তো সবার ক্লিয়ার, তাই না? এটুক সবার ক্লিয়ার কিনা? ওয়াই ইউজ হলো, ওয়াই লিখো। ওকে, তাহলে দেখো আমরা যেটা পেলাম, তা আমরা তো প্রশ্নগুলো অলরেডি দেখেছি। সেখানে কি ছিল? বলা হয়েছে যে এই যে সমস্ত পদ দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা কোন সমাস, এরকম প্রশ্ন পেয়েছি। আবার আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে বিস্ময় পণ্যের কি নির্ণয় করতে বলেছে? ব্যাস বাক্য নির্ণয় করতে বলেছে। তার মানে আমাদের সমস্ত পদটা কোত্থেকে আসছে, ব্যাস বাক্য কী হবে সেটাও কি জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে বেসিক, এবং এটা জানলে আমাদের সামনে এগোতে অনেক সহজ হবে। তো আসো, সমাসের প্রকারভেদগুলো আমরা দেখি। সমাসের প্রকারভেদ হচ্ছে তোমার 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। নতুন বইতে 2টো কমিয়ে দিয়েছে, আমি এখন সে বিষয়ে যাচ্ছি না, আমরা বিস্তারিত পড়ব। ঠিক আছে, নতুন বইয়ে খুবই কম সমাসের যে অধ্যায়টা আছে একেবারে সংক্ষেপ করে ফেলেছে, সেখানে আমি আর যাচ্ছি না বিস্তারিত। তবে এটা মনে রাখো, সমাস কত প্রকার? 6 প্রকার। তবে পরে আসছি। যে পদ প্রধান, খেয়াল করো আমরা কয়টা পদ পেয়েছিলাম? আমরা দেখেছি পূর্বপদ, পরপদ, তাই না? এখন আসো তো, আমরা সমস্ত পদ যদি খেয়াল করি, সিংহাসন, অর্থাৎ তাহলে এখানে কি সিংহটা প্রাধান্য পাচ্ছে নাকি আসনটা প্রাধান্য পাচ্ছে? মানে সিংহাসন বলতে কি তুমি সিংহ বুঝবা নাকি আসন বুঝবা? অবশ্যই আসন। মানে এখানে তোমার কোন পদ প্রাধান্য পাচ্ছে? পরপদ প্রাধান্য পাচ্ছে। দম্পতি, দম্পতি হচ্ছে জায়া
ও পতি মানে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে দম্পতি বলতে তুমি নিশ্চয়ই শুধু হাজব্যান্ডকে বুঝবা না, বা যিনি স্বামী তাকে বুঝবা না, দুইজনকেই কি বুঝাবে, একজনকে অবশ্যই বুঝাবে না। তাহলে এটাতে আমাদের কি পাচ্ছে? উভয় পদ প্রাধান্য পাচ্ছে। চা বিস্কুট, চা বিস্কুট যেহেতু নিশ্চয়ই খালি চা না, তো এখানেও একই উভয় পদ বোঝাচ্ছে। কাঁচকলা, আচ্ছা কাঁচকলা এটা কি মূল বিষয়টা কি? এখানে কোন পদটা প্রাধান্য পাচ্ছে কাঁচকলাতে? অবশ্যই কলা প্রাধান্য পাচ্ছে, মানে পরপদ। একইভাবে ত্রিফলা, ত্রিফলা মানে তোমার তিনটা ফলের সমাহার, তাহলে নিশ্চয়ই এখানেও কি ফলটাই বোঝাচ্ছে, এখানেও পরপদ। বিড়াল চোখী, বিড়ালকে বোঝাচ্ছে না চোখকে বোঝাচ্ছে? পূর্বপদ না পরপদ? এখানে শুধুমাত্র বিপাশা শিকদার বলেছে যে কোনোটাই না, আর নীলুফা বলেছে যে অন্য আরেক পদ, ওরা দুজনেই সঠিক। এখানে অন্য কাউকে বোঝাচ্ছে, মানে যার চোখটা কিসের মতো? বিড়ালের মতো। বিড়ালকেও বোঝাচ্ছে না, চোখকেও বোঝাচ্ছে না, তার মানে অন্য কোনো অর্থ কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। একইভাবে বিনা পানি, বিনাকে বোঝাচ্ছে না হাতকে বোঝাচ্ছে? বিনাকে বোঝাচ্ছে নাকি হাতকে বোঝাচ্ছে? এখানেও কোনোটাই না, কাকে বোঝাচ্ছে? তোমার সরস্বতী দেবীকে বোঝাচ্ছে, অন্য পদ বোঝাচ্ছে। আচ্ছা দেখো তো হা ভাতে, হা ভাতে তোমার ভাতকে বোঝাচ্ছে নাকি হা দিয়ে ভাতের অভাবকে বোঝাচ্ছে? অভাবকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে অভাবটা প্রাধান্য পাচ্ছে, তাই না? যেহেতু অভাবটা প্রাধান্য পাচ্ছে, আমরা এখানে কি পাচ্ছি? অনেকক্ষণ পর আমরা কি পেলাম? পূর্বপদ পেলাম। গড় মিল, এখানে মিল আছে সেটা বোঝাচ্ছে নাকি গড় দ্বারা মানে মিলের অভাবটা প্রাধান্য পাচ্ছে? কোনটা? অভাব, মানে এখানে কি পাচ্ছে? এখানেও পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা যদি এখানে বিশ্লেষণ করি, একটু খেয়াল করো, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পূর্বপদ প্রাধান্য পাই, তারপর তোমার কিছু সমাসে পরপদ প্রাধান্য পাই, আবার কোনো সমাসে তোমার উভয় পদ প্রাধান্য পাই, আবার কোনো সমাসে তোমার কোনো পদই প্রাধান্য না পেয়ে অন্য কোনো অর্থ বুঝাই। এখন সমস্যা হয়ে গেছে, আমাদের সমাস হচ্ছে 6 রকম, কিন্তু আমরা তোমার বৈশিষ্ট্য কত রকম পেলাম? বৈশিষ্ট্য পেলাম 4 রকম, পূর্বপদ, পরপদ, উভয় পদ এবং অন্য পদ। তাহলে দেখো আমাদের জন্য সহজ হয়ে যাবে, বিশেষ করে যেটা একটা বৈশিষ্ট্যের, যেমন দ্বন্দ্ব সমাস উভয় পদ। দ্বন্দ্ব সমাস যদি উভয় পদ হয়ে থাকে, একটু আগে আমরা চা বিস্কুট দেখেছি, তারপর হচ্ছে তোমার আরেকটা দেখলাম দম্পতি। তাহলে দেখো তো চা বিস্কুট এবং দম্পতিতে উভয় পদ প্রাধান্য পায় কি না? উভয় পদ প্রাধান্য পাচ্ছে। নেক্সট আসো, দ্বিগু সমাসে দেখতে পাচ্ছি পরপদ প্রাধান্য পাচ্ছে, কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পাচ্ছে, তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পাচ্ছে। মানে এই তিনটা নিয়ে আমাদের একটু কি হয়ে গেল? ঝামেলা হয়ে গেল। তার মানে আমাদের এদের আলাদা করে শুধুমাত্র পরপদ প্রাধান্য পাচ্ছে এটা বললেই আমরা চিনব না। কেন? তাহলে আমাদের অন্য বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে হবে, যে বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করলে মানে আমরা পরস্পরকে কি করতে পারবো? এদের তিনজনকে আলাদা করতে পারবো। ঠিক আছে, তাহলে এরা তিনজন এখন থাক আপাতত। অব্যয়ভাব সমাসে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমাদের যে উদাহরণগুলো ছিল সেখানে পূর্বপদ কোন দুটো তোমার সমস্ত পদ যে পেয়েছিলাম সমাসে কোনগুলোতে ছিল? যেমন ধরো হা ভাতে ছিল, তারপর কি ছিল? গরমিল ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি তোমার পরপদে পূর্বপদের প্রাধান্য। তাহলে দেখো তো এটা সহজ কিনা, এটা পারবো কিনা? পূর্বপদ যদি পাই, পূর্বপদে প্রাধান্য যদি পাই, আমরা সেটা ধরে নিতে পারবো সেটা অব্যয়ভাব। উভয় পদের প্রাধান্য পেলে আমরা ধরে নিতে পারবো দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি, কোনো পদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থ
সে বুঝাবে। তাহলে তৃতীয় কোনো অর্থ আমরা কোথায় পেয়েছিলাম? একটা ছিল বিড়াল চোখী, আরেকটা কী ছিল তোমার? বিনা পানি মনে হয়েছিল, বিনা পানি। তাহলে দেখো আমরা তিনটা সমাস খুব দ্রুতই চিনে যাব আশা করি, তাই না? তিনটা সমাসের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। সেই তিনটে কী কী? যখন আমরা উভয় পদ পাবো, উভয় পদে প্রাধান্য পাবো, তখন দ্বন্দ্ব সমাস। পূর্বপদের প্রাধান্য পেলে অব্যয়ীভাব সমাস। কোনো পদের অর্থের প্রাধান্য না পেলে বহুব্রীহি সমাস। তাহলে আমাদের তিনটা নিয়ে যে ঝামেলা সেটা আমরা দেখি। এখন আসো বৈশিষ্ট্যের বিচারে তাহলে সমাস কত প্রকার হলো? 4 প্রকার হয়ে গেল। কিভাবে দেখো? দ্বন্দ্ব সমাস উভয় পদ, তৎপুরুষ সমাস, পরপদ, অব্যয়ীভাব সমাস, পূর্বপদ, বহুব্রীহি কোনো পদ নয়, অন্য কোনো অর্থ। তাহলে এখানে আমরা কয়টা পেয়েছি? তৎপুরুষ পরপদ পেয়েছি, কিন্তু তৎপুরুষের সাথে আরও দুটো ছিল। সে দুটো কি? দ্বিগু এবং কর্মধারয়। তাহলে পরপদের মধ্যে দ্বিগু এবং কর্মধারয়টা এখানে উল্লেখ করা নেই। কেন নেই? কারণ বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু এবং কর্মধারয় অনেক বৈয়াকরণের মতে, মানে যারা ব্যাকরণবিদ আছেন তাদের মতে, এটি কোন বৈশিষ্ট্যের কোন শ্রেণীর সমাস? এটি হচ্ছে তোমার তৎপুরুষের অন্তর্গত। কারণ আমরা কিন্তু এই তিনটাতেই দেখেছি কোন পদ প্রাধান্য পেয়েছিল। কোন পদ প্রাধান্য পেয়েছিল? পরপদ প্রাধান্য পেয়েছিল। তাহলে আসো এখানে যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি করেছিলেন? তিনি বলেছিলেন যে দ্বিগু সমাসকে তিনি কিসের অন্তর্ভুক্ত করেছেন? কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন। আবার অনেক বৈয়াকরণ কি করেছেন? কর্মধারয়কে তৎপুরুষের অন্তর্ভুক্ত করেছেন। তার মানে এ দুটোই কোথায় চলে আসছে? তৎপুরুষে চলে আসছে। সমাসের একটা ছড়া, ছড়াগুলো দেখো। ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয়, এটা নয় মন্দ। আমরা দেখেছি, আমরা আসছি, যে যিনি যেটি তিনি কর্মধারয় হয়, যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায়। বিভক্তি লোপ পেলে তৎপুরুষ হবে, ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে। বিভক্তি না লুপ্ত হলে অলুক সমাস হয়, মন দিয়ে পরশ হবে করোনাকেও ভয়। এই ছড়াটা তোমার সৌমিত্র শেখরের বইতে আছে, তোমরা দেখে নিতে পারবা। আর আমি প্রত্যেকটা ছড়ার যে লাইনগুলো যে সমাসের সাথে তোমার যাবে সেই সমাসে উল্লেখ করে দিয়েছি, দেখতে পারবা। নেক্সট আসো, যে তিনটা সমাস আমাদের ঝামেলা ছিল, সমস্যা ছিল, কি ছিল? আমরা দেখেছি সেখানে পরপদ প্রাধান্য পাচ্ছে। এখন আমরা সেগুলোকে কিছুটা আলাদা করার চেষ্টা করব। তিনি পরলোকগত হয়েছেন, এখানে কোন শব্দটা তোমার সমাস নিষ্পন্ন? লিখো তো। পরলোকগত। এখানে হচ্ছে পরলোকগত। ধনাঢ্য ব্যক্তি, এখানে কোনটা? ধনাঢ্য ব্যক্তি, অবশ্যই ধনাঢ্য। পরবর্তী সপ্তাহে পরীক্ষা, এখানে হচ্ছে তোমার সপ্তাহ। তারপর হচ্ছে এখানে হচ্ছে মৌমাছি, এখানে হচ্ছে মৌমাছি। তাহলে দেখো তিনি পরলোকে গত হয়েছেন, তাহলে এটার আমরা যদি ব্যাস বাক্য করি কি হবে? পরলোকে গত। নেক্সট আসো, ধনাঢ্য ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তি কি হবে? ধন দ্বারা আঢ্য। পরবর্তী সপ্তাহে পরীক্ষা, এখানে কি হবে? সপ্তাহ, সপ্তাহ অহের সমাহার। মৌমাছি, মৌমাছি কি হবে বলো তো? লিখো তো কেউ একজন। কি হবে বলো? মৌমাছি কি হতে পারে? ব্যাস বাক্য। আচ্ছা, মৌ সঞ্চয়কারী,
আছে। ওকে, দেখো এখন আসো একটু দেখো তো, এই যে পরলোকগত, পরলোকে গত, এই যে এটা এখানে আছে, এটা এখানে কি বলো তো? এটা এখানে কি? এ হচ্ছে এখানে বিভক্তি। দ্বারা এখানে কি? দ্বারাও তোমার বিভক্তি। তাহলে একটু খেয়াল করো, পূর্বপদে কি হচ্ছে দেখো, তোমার বিভক্তি লোপ পাচ্ছে কোথায়? সমস্ত পদে। সমস্ত পদে কি পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি এখানে বিভক্তি লোপ পেয়েছে এবং পরপদ কি পেয়েছে? প্রাধান্য পেয়েছে। যদি তোমার পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদ প্রাধান্য পায়, আমরা ধরে নিতে পারি সেটা কি সমাস? তৎপুরুষ সমাস। নেক্সট আসো, পরবর্তী সপ্তাহে পরীক্ষা। দেখো তো এখানে আমাদের মূলত সপ্তটা প্রাধান্য পাচ্ছে না অহটা প্রাধান্য পাচ্ছে। অহ মানে হচ্ছে দিন। কোনটা? দিন। ওকে, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে সংখ্যা পাচ্ছি এবং সমাহার পাচ্ছি। তাহলে আমরা যদি সংখ্যা সমাহার পাই, সেই সাথে যদি আমাদের পরপদের অর্থের প্রাধান্য পাই, সেটা আমাদের কি সমাস হবে? সেটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। ভেরি গুড। তাহলে আজ যেটা থাকে বাকি, সেটার বৈশিষ্ট্য আমরা একটু পরেই পড়ছি, সেটা তাহলে কি সমাস? সেটা হচ্ছে তোমার কর্মধারয় সমাস। তাহলে এর মধ্যে সবচেয়ে সহজ যেটা তোমাদের মনে হতে পারে সেটা হচ্ছে কি? দ্বিগু সমাসটা, তাই না? কারণ খুব সহজেই তুমি এটা পেয়ে যাচ্ছ। এখানে কি আছে? এখানে হচ্ছে তোমার সমাহার আছে এবং সংখ্যা আছে এবং পরপদ প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন বিস্তারিত পড়ব। প্রথমে আমরা আসছি দ্বন্দ্ব সমাসে। আচ্ছা নিহাল, তুমি বলছো যে সপ্তাহটা আরেকবার। সপ্তাহ মানে হচ্ছে সপ্ত অহের সমাহার, মানে 7 দিনের সমাহার। তাহলে 7 দিনের সমাহার যদি হয়, সেখানে আমরা কি পাচ্ছি দেখো? সপ্ত অহের সমাহার। আমরা এখানে কি পাচ্ছি? আমরা সংখ্যা পাচ্ছি। সপ্ত মানে কি? 7। সংখ্যা পাচ্ছি, সমাহার পাচ্ছি, তারপর হচ্ছে তোমার পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি পরপদের অর্থের প্রাধান্য পাই, সংখ্যা পাচ্ছি, সমাহার পাচ্ছি, সেটাকে আমরা ধরে নিতে পারি কি সমাস? সেটাকে আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। বুঝছো নিহাল? বুঝলো? ওয়াই লিখো। হ্যাঁ, কর্মধারয়টা আমরা আসছি। কর্মধারয়টা আমি বুঝাই নাই, তুমি কোত্থেকে বুঝবা? নেক্সট আসো, দ্বন্দ্ব সমাসে আমরা চলে আসছি। দুটো পদ বিদ্যমান। আচ্ছা, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা বিস্তারিততে একদম শুরুতে, প্রত্যেকটা সমাসের শুরুতে আবার এই বিষয়গুলো আলোচনা করব। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস দেখো, দুটো পদ বিদ্যমান, উভয় পদের অর্থের প্রাধান্য। আর আমরা একটা ছড়া পড়েছিলাম, কি বলেছিলাম? ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব। তাহলে দেখো, উভয় পদের অর্থের প্রাধান্য, বাবা মা, বাবা ও মা, এটা হচ্ছে তোমার কি? ব্যাস বাক্য। এবং এই ব্যাস বাক্য তোমার কি দ্বারা যুক্ত হচ্ছে? ও দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে বাবা ও মা সে একজন না, দুজনকেই বুঝাচ্ছে। নাকি শুধু বাবা টাকা পয়সা ইনকাম করে এই জন্য বাবাকে বুঝাবা? নাকি কেউ কেউ ধরো সারাদিন মায়ের আঁচলের নিচে থাকতে চাও এই জন্য মাকে বুঝাবা? তাও না, অবশ্যই দুইজন। তাহলে বাবা মা তোমার হচ্ছে কি সমাস? দ্বন্দ্ব সমাস। বই ও খাতা, তাহলে বই বা খাতা দুটোই বুঝাবে, এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। এখন আসো, এটা সরাসরি আমি 9-10 বই থেকে তুলে দিয়েছি। মা বাপ, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট, এগুলো সবগুলো তোমার কি দিয়ে যুক্ত হবে? ও দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, মা ও বাবা, মাসি ও পিসি, জিন ও পরি, এভাবে। যদিও উনি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা উল্লেখ করে নাই। দেখো, দা কুমড়া, অহিনুকুল ইত্যাদি, আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, হাত পা, নাক কান, বুক পিঠ, নাক মুখ, আমি সবগুলো আর উল্লেখ করছি না। তবে একটা জিনিস খেয়াল করো, দুটি বিশেষণ যোগে, ভালো মন্দ দুটোই কি? দুটোই হচ্ছে তোমার বিশেষণ, তাই না? দুটো ক্রিয়া যোগে দুটোই কাজ হবে, দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা।
দুটি সর্বনাম, যা তা যে সে যথা তথা তুমি আমি, এগুলো হচ্ছে দুটো সর্বনাম। প্রায় সমার্থক মানে কাছাকাছি অর্থ, যেমন কাপড় চোপড়, পোকামাকড়, দয়ামায়া। আর সমার্থক মানে একেবারে এই একই অর্থ, হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলভী। তো যাই হোক, দেখো এই জিনিসটার মধ্যে সমস্যা করবা না, এ দুটোর মধ্যে। এ দুটো কী কী দেখো, একটা হচ্ছে বিরোধার্থক শব্দযোগে, আরেকটা হচ্ছে বিপরীতার্থক। বিরোধ আর বিপরীত তোমার কি আছে, পার্থক্য আছে। তোমার ছোট বড় এ দুটো হচ্ছে তোমার বিপরীত, কিন্তু এদের কোনো কি নাই, ঝগড়া বা ঝামেলা নাই। কিন্তু দা কুমড়া, দা কুমড়ার মধ্যে কি আছে, মানে এরা কিন্তু বিপরীত না, এদের মধ্যে কি আছে, বিরোধ আছে। কারণ কুমড়ারে কি দিয়ে কাটা হয়, কুমড়ারে দেখলেই দা দিয়ে কাটা হচ্ছে। হ্যাঁ, অহিনকুল, অহিনকুল কি, সাপ এবং বেজি, মানে এরা যে বিপরীত মেরুর মানুষ তা না, সরি মানুষ কেন হবে, তো অহিনকুল সাপ বেজি তারা দেখলেই কি শুরু করে, তারা দেখলেই যুদ্ধ শুরু করে। তো এই শব্দগুলো তোমরা দেখে নিবে এবং মনে রাখবা। এখন আসো অলুক দ্বন্দ্ব। হ্যাঁ বলো। ম্যাম, নবম দশম শ্রেণীর বইয়ে বিরোধার্থক স্বর্গনরক দেয়া, কিন্তু এটা আমি বুঝতে পারতেছি না, স্বর্গনরক বিরোধার্থক কিভাবে হয়। কি 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 বুঝি নাই আমি, শব্দটা একটু লিখো তো, শব্দটা লিখো। অলুক দ্বন্দ্বটা দেখো, যে যে মাইক্রোফোনটা অফ করো। আমাদের পৃথিবী, এটাকে আমাদের পৃথিবী, মাইক্রোফোন অফ করো। আমাদের পৃথিবী, কোনো নাম নেই, মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ না? আপনি মিউট করে দেন তাহলে। মিউট করতে পারছি না আমি। আচ্ছা সরি, আমি পারবো, দাঁড়াও। হ্যাঁ, মিউট করেছে। দেখো রিজাউল ইসলাম, মাইক্রোফোনটা অফ করো। রিজাউল ইসলাম, ঠিক আছে। দেখো অলুক দ্বন্দ্বটা, অলুক সমাসের ক্ষেত্রে যেটা মনে রাখবা, সেটা অলুক দ্বন্দ্ব হোক, অলুক বহুব্রীহি হোক, বা যে সমাসই হোক না কেন, অলুকের ক্ষেত্রে যেটা মনে রাখবা, মূল শব্দটা কি এবং সেই শব্দের সাথে তোমার বিভক্তিটা রয়ে গেছে কিনা, কোথায় রয়ে গেছে কিনা, তোমার হচ্ছে সমস্ত পদে রয়ে গেছে কিনা। তাহলে যেমন ধরো, মূল শব্দটা কি হাত নাকি হাতে, কোনটা? এখানে মূল শব্দ কি, এখানে মূল শব্দ হচ্ছে হাত, আর হাতেতে মূল শব্দের সাথে কি যুক্ত আছে, এই বিভক্তি যুক্ত আছে। এখন আসো, আমরা এখানে যে শব্দগুলো দেখেছিলাম সব শব্দেই কিন্তু তোমার দেখো, সব শব্দেই তোমার মূল শব্দ একটা তো কি নাই, এই যে হাত পা নাক কান, একটা হাতে পায়ে নাকে কানে এরকম না, মানে কোনোটাতে কি নেই, এগুলোর একটা তো তোমার বিভক্তি নেই। কিন্তু কিছু সমাসে তোমার সমস্ত পদে বিভক্তি কি পায় না, লোপ পায় না। আর বিভক্তি যদি লোপ না পায় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে যদি বিভক্তি লোপ না পায় সেটাই কি সমাস, অলুক সমাস। মানে সমস্ত পদে যদি বিভক্তি লোপ না পায় সেটাই হবে তোমার অলুক সমাস। এখন আসো, যেমন শব্দটা হচ্ছে দুধ ভাত, হ্যাঁ, কিন্তু দুধে ও ভাতে কি হলো, সমস্ত পদে হয়ে গেল
দুধে ভাতে যেমন আছে না, দুধে ভাতে উৎপাত। হ্যাঁ, তাহলে এই যে দুধে ভাতে, তার মানে এখানে কি রয়ে গেল, সমস্ত পদে তোমার বিভক্তি রয়ে গেল। জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে। তাহলে এগুলো তোমার কি সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে আমাকে বলো তো ছেলে মেয়ে কি? আচ্ছা, মার্জিয়া বলছে ছেলে মেয়ে অলুক। বাকিরা বলো তো ছেলে মেয়ে কি সমাস? হ্যাঁ, অলুক দ্বন্দ্ব অন্য, অলুক দ্বন্দ্ব পড়বে না, সেটা অলুক পড়বে, অর্থাৎ অলুক সমাস, ঠিক আছে, দ্বন্দ্ব পড়বে না। আচ্ছা, এখানে বলেছে অলুক না। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে অলুক না। কেন অলুক না? মূল মূল আমি ক্লাসে সবাইকে মিউট করে দিচ্ছি আজকে। মিউট করে দিয়ে দেন। আচ্ছা, এখন চাইলেও আর কেউ অন করতে পারবে না। দেখো, আর যাদের প্রশ্ন তারা তোমরা লিখো। দেখো, যেটা বলছিলাম যে ছেলে মেয়ে, হ্যাঁ, ছেলে মেয়ে তোমার অলুক দ্বন্দ্ব কি না? তো ছেলে মেয়ে হচ্ছে তোমার কি নয়? অলুক দ্বন্দ্ব নাই। কারণ কি, এখানে ছেলে মেয়ে তো মূল শব্দ, এখানে ছেলে মেয়ে হচ্ছে মূল শব্দ। ছেলে কি, ছেলেতে কি তোমার ইয়া আছে, এখানে বিভক্তি আছে? বিভক্তি নাই। যেহেতু বিভক্তি নাই ছেলে মেয়ে, তাহলে এটা অবশ্যই কি অলুক দ্বন্দ্ব না। ঠিক আছে, তাহলে এখন আসো, তাহলে দ্বন্দ্ব নিয়ে কারো কোনো সমস্যা? তাহলে দেখো আরও কিছু অলুক দ্বন্দ্ব আমরা দেখি। যেমন ধরো ঘরে বাহিরে, তাহলে কি হবে? ঘরে ও বাহিরে, সেক্ষেত্রে ঘরে বাহিরে তোমার অলুক দ্বন্দ্ব। তারপর হচ্ছে আগে পিছে। আচ্ছা, এখানে আসো, আগেও পিছে, এটা কি হবে? ভেরি গুড। ডানেও বামে? কলে কারখানায়। আচ্ছা, কলে কারখানায় কি হবে বলো? কলে কারখানায়, কলে কারখানায়, এটা হচ্ছে অলুক হবে। কেন? শব্দটা হচ্ছে কল কারখানা। কল কারখানা যেহেতু, এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই অলুক দ্বন্দ্ব হবে। যেমন জলে ডাঙাই, জলে ডাঙাই, শব্দ দুটো হচ্ছে জল এবং কি ডাঙা, তাহলে অবশ্যই অলুক। কোলে পিঠে, কোলে পিঠে, কোলে পিঠে অলুক, শব্দ দুটো হচ্ছে কোল এবং পিঠ। আশা করি আর সমস্যা হবে না, ঠিক আছে। দেশি বিদেশি এটা অনেক সময় আসে। পথে ও প্রান্তরে, পথে ও প্রান্তরে, পথ ও প্রান্তরে এই কি অলুক, কারণ শব্দ দুটো হচ্ছে পথ এবং প্রান্তর। এখন আসো আমরা চলে যাই বহুপদী দ্বন্দ্ব সমাসে। এতক্ষণ পর্যন্ত আমরা যত দ্বন্দ্ব সমাস দেখেছি সবগুলোতে কয়টা পদ ছিল? সবগুলো ছিল দুটো পদ। এখন আমরা যদি কোনো বহুপদী সমাসে আমরা যদি কোনো দ্বন্দ্ব সমাসে দুইয়ের অধিক পদ পাই, সেটা তিনটে হতে পারে আর বেশি হতে পারে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। মোট কথা হচ্ছে তুমি যদি দুইয়ের অধিক পাও, কতগুলো তোমার দরকার নাই, সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কীভাবে হবে? খুবই সহজ। ধরো সাহেব বিবি গোলাম, তাহলে তুমি সাহেব কমা বিবি, বিবির পর আর কমা হবে না, লাস্টেরটা যেহেতু ও গোলাম, সাহেব বিবি ও গোলাম, তাহলে এখানে কিভাবে হবে? হাত পা
নাক, মুখ ও চোখ। তাহলে হয়ে গেল কি? হাত, পা, নাক, মুখ, চোখ। ঠিক আছে? তাহলে একইভাবে তেল, নুন, লাকড়ি। তাহলে তেল, নুন ও লাকড়ি, এটা কি হবে? এটা বহুপদী দ্বন্দ্ব। টক, ঝাল, মিষ্টি, টক, ঝাল ও মিষ্টি, একই। তারপর হচ্ছে ইট, কাঠ, চুন, সুরকি, একই। তারপর হচ্ছে তোমার হাত, পা, নাক, কান, বলেছি অলরেডি। তারপর চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ ও তারা। ডাল, ভাত, শাক, তরকারি বা ডাল, ভাত, সবজি, সবগুলোই কি হবে? সবগুলোই হচ্ছে তোমার বহুপদী দ্বন্দ্ব সমাস। নেক্সট আসো, তোমার কিছু আছে দ্বন্দ্ব সমাস আমরা অনেক সময় চিনতে ভুল করি, বা এগুলোকে বলা হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ বা বিশিষ্ট দ্বন্দ্ব সমাস। এগুলো একটু খেয়াল করো। যেমন কুশীলভ। তাহলে কুশীলভ কি হবে? কুশ ও লভ। এই কুশ ও লভ হচ্ছে তোমার দুই ভাই। এরা কার ছেলে? কে বলতে পারবে? হ্যাঁ, রামের ছেলে। ভেরি গুড। এরা হচ্ছে রাবণের না, রামের ছেলে। হ্যাঁ, এরা হচ্ছে রামচন্দ্রের ছেলে। তো এটা অনেক সময় আসলে কুশীলভ কোন সমাস অনেকে একটু দ্বিধায় পড়ে যায়। এটা হচ্ছে তোমার কুশ ও লভ, তোমার হচ্ছে দ্বন্দ্ব সমাস। নেক্সট আসো দিবারাত্র। তাহলে এটা কীভাবে হবে? সরি, দিবা রাত্র। এটার ব্যাস বাক্যটা কী হবে বলো? দিবা ও রাত্র না, দিবা ও রাত্রি। দিবা ও রাত্রি, ঠিক আছে? না, দিন ও রাত্র না, দিবা ও রাত্রি, ঠিক আছে? তারপর অলরেডি একটা বলে ফেলেছি। এই কয়েকটা হচ্ছে একটু ভিন্ন। দম্পতি কি ছিল? জায়া ও পতি ছিল। তারপর হচ্ছে তোমার অহর্নিশ, সরি, অহর্নিশ হচ্ছে তোমার কি? অহ ও নিশা, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার একটু ভিন্ন, এজন্য দেখিয়ে দিলাম। হ্যাঁ, অহ ও নিশা। নেক্সট আসো, দ্বিগু সমাসে চলে আসছি। আমরা প্রথমে সহজ যেগুলো বা বুঝতে যেগুলো খুব সুবিধা ওগুলো পড়ে ফেলছি। তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আর কার কোনো প্রবলেম আছে বা বুঝতে অসুবিধা হয়েছে? খুবই সহজ। ওকে, কারো কোনো সমস্যা নেই। নেক্সট যাচ্ছি, দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য ছিল? পরপদের প্রাধান্য ছিল। আর কি পেয়েছিলাম আমরা? সমাহার বা সমষ্টি পেয়েছিলাম। কীরকম দেখো, সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে আমরা দেখেছিলাম কিসের অন্তর্ভুক্ত করেছেন? কর্মধারী সমাসের অন্তর্ভুক্ত করেছেন। দ্বিগু সমাসকে কিসের অন্তর্ভুক্ত? কর্মধারী সমাসের অন্তর্ভুক্ত। আর কর্মধারীকে কোন সমাসের অন্তর্ভুক্ত করেছিলেন? তৎপুরুষ সমাসের। যার কারণে আমরা বলেছিলাম বৈশিষ্ট্যের বিচারে কত প্রকার? 4 প্রকার। দ্বিগু সমাস। ত্রিকাল, চৌরাস্তা, তেমাথা, শতাব্দী, পঞ্চবটি, ত্রিপদী, ত্রিফলা। তাহলে দেখো তো, যে ত্রিকাল পেলাম আমরা সংখ্যা এবং সমাহার পাচ্ছি কিনা? এটা তোমার ব্যাস বাক্য কী হবে? ত্রিকালের ব্যাস বাক্য হচ্ছে 3 কালের সমাহার। খুবই সহজ। চৌরাস্তা, ভেরি গুড। নেক্সট তেমাথা, 3 মাথার সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। ত্রিপদী, 3টা পদের সমাহার, ত্রিপদের। ত্রিফলা, ত্রিফলের বা 3 ফলের সমাহার। নবরত্ন, নব মানে কি? নতুন। এখানে নব কি? নব হচ্ছে এখানে 9। আচ্ছা, আমাদের পেজে আমি তোমাদেরকে ইয়াটা দিয়ে দিব, মানে একটা পোস্ট আছে যে নবরত্ন, পঞ্চনদ, পঞ্চভূত এগুলো কোত্থেকে আসছে সংখ্যাবাচক এই শব্দগুলো। পঞ্চনদ, পঞ্চভূত, তারপর ষড়ঋতু, এগুলো সবাই পারো। ষড়ঋতু সমাহার।
অষ্টধাতু, অষ্টধাতুর সমাহার, ত্রিকাল, শতাব্দী, চতুর্দশপদী, সপ্তর্ষি, ত্রিভুবন, সাত সমুদ্র। তাহলে এগুলো সবগুলো কিসের অন্তর্ভুক্ত? সবগুলো তোমার দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। কারণ এই যে সাত সমুদ্র, তাহলে এখানে কয়টা সমুদ্রের সমাহার? সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার। তা আমাদের চেনার উপায় কি ছিল, কি বলেছিলাম? পূর্বপদে তোমার কি থাকবে? সংখ্যা থাকবে, তারপর হচ্ছে তোমার সমাহার থাকবে, তারপর হচ্ছে কি পরপদ প্রাধান্য পাবে। মানে এই সাত এবং সমুদ্র, এখানে আমরা কি সাতটা বুঝছি নাকি সমুদ্র? মূলত এখানে পাচ্ছে কি? পাচ্ছে হচ্ছে তোমার সমুদ্রটা প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে বলো যে এগুলো দ্বিগু সমাস কিনা? দশানন, বারোহাতি, তেপায়া, চৌচালা, সেতার। এগুলো সবগুলোই কি সমাস বলো তো? হাই হাই, বহুব্রীহি সমাস। তা আমি তো কি পড়াচ্ছি? আমি তো দ্বিগু সমাস পড়াচ্ছি। তাহলে আসো এই শব্দগুলো আমরা ব্যাস বাক্য দেখি। ব্যাস বাক্য দেখার পরে আমরা বিবেচনা করব এগুলো দ্বিগু সমাস কিনা। কেন এগুলো দ্বিগু সমাস কিনা কেন জিজ্ঞেস করেছি? কারণ আমরা এখানে কি পাচ্ছি বলো তো? সংখ্যা পাচ্ছি, এবং আমরা ধরেই নিয়েছি সবসময় যে সংখ্যা দেখলেই সেটাকে আমরা কি দিয়ে দিব? সংখ্যা দেখলেই সেটাকে আমরা দিয়ে দিব দ্বিগু সমাস। হ্যাঁ, তাহলে এখন আসো, যেমন দশানন। দশানন মানে কি? যার কয়টা আনন আছে, মানে কয়টা মাথা আছে? 10 আনন। আনন মানে হচ্ছে মাথা। দশানন যার, তো দশানন আমরা জানি কার? রাবণের। 12 হাতি। 12 হাতি কি? 12 হাত পরিমাণ যার, তো আমরা জানি 12 হাত পরিমাণ কার বলো তো? 12 হাত পরিমাণ কি জিনিস? এটা হচ্ছে তোমার শাড়ি। তেপায়া। তেপায়া মানে 3 পা আছে যার। 3 পা আছে যার। চৌচালা কি বলো তো? ঘর। মানে চৌচালা দিয়ে কি বোঝাচ্ছে? মানে যে ঘরটা তোমার কয়টা চাল? তোমার 4 চাল যার যে ঘরের, সেটা হচ্ছে তোমার কি? চৌচালা। তাহলে সেতার কি? সেতার হচ্ছে 3 তার যার। 3 তার যার। তাহলে এখন আসো, এই শব্দগুলোতে যদিও সংখ্যা আছে, কিন্তু একটা শব্দ কি তোমার মনে হচ্ছে যে এগুলো দ্বন্দ্ব সমাস, সরি দ্বিগু সমাস? দ্বিগু সমাস না। কেন দ্বিগু সমাস না? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার যেটা বুঝাচ্ছে সেটা তোমার কি? যেটা বুঝাচ্ছে সেটা তোমার পূর্বপদ বুঝাচ্ছে না, পরপদ বুঝাচ্ছে না। যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে তোমার অন্য কোনো পদ বা অন্য কোনো অর্থ বোঝাচ্ছে, এবং অন্য কোনো যেহেতু অর্থ বোঝাচ্ছে, এটা তোমার দ্বিগু সমাস না। এটা কি দেখো? এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তো আমরা যখন বহুব্রীহি প্রকারভেদ পড়ব সেখানে চলে আসবে, কিন্তু আমি এখানে কেন উল্লেখ করে দিয়েছি? কারণ হচ্ছে অনেকে যেটা করে, ধরো তেপায়া দেখলো, চৌচালা দেখলো, তাহলে সাথে সাথে কি দিয়ে দেয় বলো তো? চৌচালা দেখলে সাথে সাথে মনে করে এটা হচ্ছে কি সমাস? দ্বিগু সমাস। কিন্তু এটা কি নয়, এটা দ্বিগু নয়, এটা হচ্ছে তোমার কি সমাস? বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে 2 নল যার, 2 নলা, 12 হাত পরিমাণ যার, 3 পায়া যার, 10 ভুজ আছে যার, মানে 10 ভুজা তাহলে কে? তোমার দুর্গা। তাহলে এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। নেক্সট আসো 19, 20, 7, 5। তাহলে এগুলো দ্বিগু কিনা? এখানেও তোমার কি আছে? সংখ্যা আছে। এটা কি দ্বিগু? এটা দ্বিগু না। তাহলে এটা কি সমাস বলো তো? নাফিসা, এটা বহুব্রীহি না, এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। ভেরি গুড, এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। একটু আগে পড়েছি আমরা। কর্মধারী কোত্থেকে আসলো? এটা পড়েছি আমরা। এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। এখন চলে আসছি আমরা অব্যয়ীভাব সমাসে। অব্যয়ের ভাব বর্তমান, পূর্বপদে অব্যয় বা উপসর্গ আছে। হ্যাঁ, কারণ তোমার হচ্ছে আর পরপদে যেটা থাকে সেটা হচ্ছে বিশেষ্য থাকে। আবার খেয়াল করো, আচ্ছা
কোন দ্বন্দ্ব? শোনো, আমি অলুক দ্বন্দ্ব আর বহুপদী দ্বন্দ্ব ছাড়া আর কিছু কি পড়িয়েছি আলাদা করে? বুঝো নাই? হ্যাঁ, অলুক দ্বন্দ্ব আর তোমার বহুপদী ছাড়া পড়াই নাই। বাকিগুলো হচ্ছে তোমার অর্থ অনুসারে কিছুটা শ্রেণী বিভাগ থাকে, যেমন সমার্থক দ্বন্দ্ব, মিলনার্থক, প্রায় সমার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক, সংখ্যাবাচক। তো এটা হচ্ছে তোমার কি ছিল? 19-20। তাহলে কোনটা হবে? সংখ্যাবাচক হবে। 19-20, 9-6, তারপর হচ্ছে তোমার 7-17, এগুলো সবগুলো হচ্ছে সংখ্যাবাচক। তারপর এখন আসো আমি যেটাতে ছিলাম, অব্যয়ভাব। অব্যয়ের ভাব বর্তমান পূর্বপদে অব্যয় বা উপসর্গ। খেয়াল করো, পূর্বপদে কি পাবা? অব্যয় বা উপসর্গ পাবা। আর হচ্ছে পরপদে বিশেষ্য। এই একটা মাত্র সমাস যেটাতে আমরা কোন পদের প্রাধান্য পেয়েছিলাম? এখানে আমরা পূর্বপদের প্রাধান্য পেয়েছি। আর পূর্বপদে যেহেতু প্রাধান্য পেয়েছি, পূর্বপদে আমরা কি পাচ্ছি দেখো তো? অব্যয় বা উপসর্গ পাচ্ছি। এক মিনিট। দেখতে পাচ্ছ তোমরা? সরি, একটু সমস্যা হলো। আসলে আমি সারাদিন ইয়েতে ছিলাম, তো জার্নিতে ছিলাম, মোবাইলে চার্জ দেওয়া হয় না। আমাদের হচ্ছে তোমার পিসিতে ক্লাস নিলে আবার মোবাইল থেকে তোমাদের মেসেজগুলো দেখতে হয়, তো আমি মোবাইলে চার্জ দিতে হয়েছে এখন। দেখো, অব্যয়ভাব সমাসে তোমার অব্যয়ের ভাব আছে, এটা অনেকবার বলেছি, উদাহরণ দিলে বুঝবা। এখানে হচ্ছে তোমার পূর্বপদের অর্থের প্রাধান্য আমরা দেখেছি। দেখো নিরামিষ শব্দটা দেখো, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি আমিষ। হ্যাঁ, কিসের অভাব? নির দিয়ে কি বোঝানো হলো? আমিষের অভাব। তাহলে এখানে আমিষটা প্রাধান্য পাই নাই, কোনটা পেয়েছে? এখানে যে নির অব্যয় বা উপসর্গ আছে সেটার তোমার প্রাধান্য পেয়েছে। এবং উপসর্গগুলো কিন্তু তোমার যেই উপসর্গগুলো আমরা পড়ি, যেমন তোমার পরা বা আহা, অতি, নির, পর, অনু, উপ, এগুলো সবগুলোই তোমার কি বাচক শব্দ? এগুলো সবগুলোই তোমার কি সূচক শব্দ? অব্যয়সূচক শব্দ। অব্যয়সূচক শব্দ। তাহলে দেখো তো আমরা খুব সহজে পারবো কি না। ধরো কোনো শব্দের শুরুতে তুমি কি দেখতে পেলা? উপসর্গ পেলে, তাহলে তুমি কি ধরে নিতে পারো? যদি উপসর্গ পাও এবং সেটার অর্থের প্রাধান্য পাই, মানে পূর্বপদের অর্থের প্রাধান্য পাই, তাহলে তুমি ধরেই নিতে পারো সেটা কি সমাস? ধরেই নিতে পারো সেটা অব্যয়ভাব সমাস। তাহলে আমরা নিরামিষ, নিরামিষ কি তাহলে অব্যয়ভাব সমাস হবে? অবশ্যই হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসো, অব্যয়ভাব সমাসের কিছু উদাহরণ আমরা দেখি। যেমন আমরণ। এখন আসো, আমরণের ব্যাস বাক্য যদি আমরা দেখি, কি দেখতে পাচ্ছি? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত। তাহলে দেখো এখানে তোমার এই যে মরণ পর্যন্ত, তাহলে এটা প্রাধান্যটা পেল কি? পর্যন্ত, মানে এখানে প্রাধান্য কোনটা পেয়েছে?
না, আটা প্রাধান্য পেয়েছে। আ দিয়ে তোমার বুঝাই ফেলছে যে এটা কি না, মরণ না, মরণ পর্যন্ত। তো একইভাবে তোমার যদি আরক্তিম দেখো তাহলে কি হবে? আরক্তিম আরক্তিম হচ্ছে ঈষৎরক্তিম। ঈষৎরক্তিম ঈষৎরক্তিম মানে এটা কিছুটা কি কালার, কিছুটা রক্তিম। তাহলে এখানেও প্রাধান্য পাচ্ছে আয়ের, আয়ের যে অর্থটা সেটা প্রাধান্য পাচ্ছে। হাব হাতে বলে ফেলেছি। আপাদমস্তক মানে পা থেকে তোমার কি পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত। তো এটা কি দিয়ে বোঝাচ্ছে? এটা আ দিয়ে বোঝাচ্ছে, তাই না? পর্যন্ত। নির্ভাবনা, তাহলে কিসের অভাব? নির্ভাবনা, নিরামিষের মতো ভাবনার অভাব, ভাবনার অভাব। তারপর আসো অনুগমন। অনুগমন মানে কি? তোমার হচ্ছে পশ্চাৎগমন। উপকণ্ঠ, উপকণ্ঠ কি হবে? কণ্ঠের সমীপে, সমীপে মানে তোমার নিকটে, কাছাকাছি। উপনদী, উপনদী কি? ক্ষুদ্র নদী বা নদীর সদৃশ। তারপর দেখো তোমার হচ্ছে উপশহর, কিসের সদৃশ? শহরের সদৃশ। প্রতিচ্ছায়া, প্রতিবিম্ব। তারপর হচ্ছে যথাসময়ে, কি হবে? মানে সময়কে অতিক্রম না করে। উদ্বেল, উদ্বেল কি হবে? বেলাকে অতিক্রান্ত। তাহলে একটা জিনিস দেখো, এখানে যেটা হচ্ছে, তুমি হয়তো অব্যয়ীভাব সমাসটা খুব সহজেই হয়তো চিহ্নিত করতে পারবা যদি আসে, কারণ তুমি সহজে কি দিয়ে চিনবা? কি দিয়ে চিনবা দেখো তো? অব্যয় বা উপসর্গ দিয়ে চিনবা, এবং সেখানে তোমার প্রাধান্য পাবে কোনটা? পূর্বপদে প্রাধান্য পাবে। কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে এই অব্যয়গুলো দিয়ে তোমার কোন অর্থটা প্রকাশ পাচ্ছে, কোন অর্থটা প্রকাশ পাচ্ছে। দেখো একটা উদাহরণ দেখো, যেমন এই যেখানে হা ভাতে, তাহলে হা দ্বারা কি বুঝাচ্ছে বলো তো? কোন অর্থটা প্রকাশ পাচ্ছে হা দ্বারা, হা ভাতে? অভাব বুঝাচ্ছে। এই যে অভাব বুঝাচ্ছে, তাহলে দেখো, তাহলে যদি আসে যে এখানে তোমার অব্যয়ভাবে এখানে যে হা অব্যয়টা, এটা কি অর্থ বুঝাচ্ছে, তখন তোমার আসবে এটা কি? অভাব বুঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসো। তাহলে যদি উপশহর, তাহলে এখানে উপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপশহর সদৃশ অর্থে। কি অর্থে? সদৃশ অর্থে, মানে শহরের সদৃশ, শহরের মতো। ঠিক আছে, তারপর আসো, যেমন ধরো নির্ভাবনা, একই, এখানে কি বোঝানো হয়েছে? এখানে হচ্ছে তোমার অভাব। তাহলে এগুলো তোমার একসাথে কিস থেকে দেখে নিবা? বই থেকে সবগুলো জাস্ট উদাহরণ পড়ার সময় দেখে নিবা। যেমন কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, তাহলে এখানে কি? সামীপ্য। বিপসা, অভাব, অভাব দিয়ে কি? নির দিয়ে, যেমন নির্ভাবনা, নির্ভাবনা নিরামিষ। তারপর হচ্ছে নিরুৎসাহ, নির্জন, নিরুৎসাহ মানে কি? উৎসাহের অভাব। ঠিক আছে, তারপর আ দিয়ে পর্যন্ত, কীরকম? আমরা একটু আগে বলেছি আমরণ, মানে মরণ পর্যন্ত। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। তারপর হচ্ছে তোমার আজীবন, মানে জীবন পর্যন্ত। ঠিক আছে, কোশ্চেন মেসেজে লিখো, সমস্যা নাই তো। তারপর হচ্ছে এগুলো সবগুলো একসাথে বই থেকে দেখে নিবা। চলে আসছি কর্মধারয় সমাসে। আচ্ছা, অব্যয়ভাব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? অব্যয়ভাব নিয়ে কোনো সমস্যা?
আচ্ছা, এখানে বলছে বিপসা মানে কি? বিপসা মানে যেটা তোমার পুনঃ পুনঃ বারবার ঘটে। তারপর হচ্ছে আর কার কি প্রশ্ন? উদ্বেল। উদ্বেল হচ্ছে তোমার বেলাকে অতিক্রান্ত, মানে বেলাকে তোমার অতিক্রান্ত করবে। যেমন উশৃঙ্খল মানে শৃঙ্খলাকে কি করছে? শৃঙ্খলাকে অতিক্রান্ত, শৃঙ্খলাকে অতিক্রম করছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি লিখছে? প্রতিচ্ছায়া, প্রতিবিম্ব। উপজেলা হচ্ছে জেলার সদৃশ, জেলার সদৃশ। তোমার উপনদী, উপনেতা, উপগ্রহ, উপজাতি, উপসাগর, এগুলো হচ্ছে তোমার সবগুলো ক্ষুদ্র। উপনদী, ক্ষুদ্র নদী, উপনেতা, ক্ষুদ্র নেতা, উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ, উপজাতি হচ্ছে ক্ষুদ্র জাতি, তারপর হচ্ছে উপসাগর হচ্ছে তোমার ক্ষুদ্র সাগর। নেক্সট আসো কর্মধারী সমাস। আচ্ছা, সুন্দর যে পুরুষ কাকে বোঝাচ্ছে? সুন্দর না পুরুষ? পুরুষ। তাহলে এখানে পুরুষ কি পূর্বপদ না পরপদ? পরপদ। তাহলে আমরা দেখতে পেয়েছি কর্মধারী সমাসে কিসের প্রাধান্য থাকে? পরপদের অর্থের প্রাধান্য থাকে। আমরা তিনটে সমাস পেয়েছিলাম, কর্মধারী, তৎপুরুষ এবং দ্বিগু। এই তিনটা সমাস আমরা কিসের অর্থের প্রাধান্য পেয়েছিলাম? পরপদের অর্থের প্রাধান্য পেয়েছিলাম। তাহলে দেখো আর কি কি বৈশিষ্ট্য আছে। বিভক্তি বা সংখ্যার ঝামেলা নেই। আমরা দেখেছিলাম তোমার তৎপুরুষ সমাসে কি হয়েছিল? বিভক্তি লোপ পেয়েছিল, পরপদের অর্থ প্রাধান্য কিন্তু বিভক্তি লোপ পেয়েছিল। তারপর সংখ্যা, সংখ্যা আমরা কোথায় পেয়েছিলাম? সংখ্যার সমাহার, সংখ্যার সমাহার পেয়েছিলাম দ্বিগুতে। তাহলে দেখো ছড়া, যে, যিনি, যেটি, তিনি, কর্মধারয়, মানে এই যে আমরা একটু আগে দেখেছি যে সুন্দর যে পুরুষ, তাহলে এখানে এই ছড়ার কোন অংশটা ছিল? যে অংশটা ছিল। তাহলে দেখো যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারী সমাস বলে। মানে এখানে তোমার বিশেষণের সাথে বিশেষ্য হতে পারে, বিশেষ্যর সাথে তোমার কি হতে পারে? তোমার বিশেষ্যর সাথে বিশেষণও হতে পারে। এখন আসো, অনেক ব্যাকরণবিদ আমরা জানি কর্মধারী সমাসকে কিসের অন্তর্ভুক্ত করেছেন? তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। কর্মধারী সমাসের কিছু গঠন প্রক্রিয়া, আমরা কিন্তু আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মধারী সমাসের প্রকারভেদ। আমরা এখানে জাস্ট কয়েকটা 6-7টা গঠন প্রক্রিয়া আছে, এগুলো একটু দ্রুত পড়ে নিচ্ছি, একটু দেখো, খেয়াল করো। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কর্মধারী সমাস হবে। যে চালাক সেই চতুর, এই যে চালাক সেই চতুর, চালাক চতুর, এটা কি দুজনকে বুঝাইছে নাকি একজনকে বুঝাইছে? একজনকে বুঝিয়েছে। এখানে যিনি চালাক তিনি আবার কি? তিনি চতুর। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে, যেমন যিনি জজ তিনি আবার কি? সাহেব। তাহলে জজ সাহেব কিন্তু কয়জনকে বোঝাচ্ছে? একই ব্যক্তি, একই ব্যক্তি। কার্যে পরম্পরা, পরম্পরা মানে কি? একটার পর একটা। কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদও কর্মধারয় সমাস হয়। আগে ধোয়া পরে মোছা, এই কৃদন্ত শব্দ মনে আছে? যারা প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় পড়েছ, কৃদন্ত কোনটা, তদ্ধিতান্ত কোনটা মনে আছে তোমাদের? তাহলে এই যে ধোয়া, ধোয়াটা কি তদ্ধিতান্ত শব্দ নাকি কৃদন্ত? কৃদন্ত। কেন? এটা কিভাবে তৈরি হয়েছিল? ধু যোগ আ। তাহলে এখানে ধু কি ছিল? প্রকৃতি ছিল, মানে হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি ছিল। তাহলে ধোয়া কি শব্দ? ধোয়া হচ্ছে কৃদন্ত। তাহলে দেখো আগে ধোয়া পরে মোছা, তার মানে কার্যে পরম্পরা, একটার পরে আরেকটা বুঝাচ্ছে এবং আরেকটা বুঝাচ্ছে, তখন সেটা কি হচ্ছে? কর্মধারয় সমাস হচ্ছে।
পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাস, এটা জাস্ট দেখো, খেয়াল করো, পূর্বপদে যদি স্ত্রীবাচক বিশেষণ থাকে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা, মহতী যে কীর্তি, মহাকীর্তি। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সুন্দরীটা তোমার কি হয়ে গেল, সমস্ত পদে পুরুষবাচক হয়ে গেল, মানে সুন্দর হয়ে গেল। মহতী যে কীর্তি, এটা কি হলো, মহাকীর্তি। বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহৎ ও মহান স্থলে কি হয়, মহা হয়। যেমন মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান, মহান যে নবী। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এ মহান এবং মহৎ এ দুটো যদি পূর্বপদে আসে, আবার খেয়াল করো, মহান বা মহৎ শব্দটা যদি পূর্বপদে আসে তাহলে মহৎ ও মহানের স্থলে কি হচ্ছে, তোমার মহা হয়ে যাচ্ছে। যেমন মহান যে নবী হয়ে যাচ্ছে কি, মহানবী। তারপর দেখো, পূর্বপদে কু বিশেষণ থাকলে সেটা হচ্ছে কুস্থানে কত হয়। যেমন দেখো, কু যে অর্থ কদর্থ, কু যে আচার হয়ে গেল কি, কদাচার। রাজা থাকলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ হয়ে যাবে। যেমন মহান যে রাজা হয়ে গেল মহারাজ। বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়। এখানে দেখো, বিশেষণ এবং বিশেষ্য। সিদ্ধ যে আলু, এখানে আলুটা কি, আলুটা হচ্ছে তোমার বিশেষ্য। সিদ্ধটা কি, সিদ্ধ হচ্ছে তোমার এখানে আলুকেই, আলুর একটা অবস্থা বোঝাচ্ছে, আলুর যেহেতু অবস্থা বোঝাচ্ছে তোমার সিদ্ধ হচ্ছে বিশেষণ। তাহলে এখানে কি বলছে, তোমার বিশেষণটা তোমার কথায় আসছে, পরে আসছে, আর বিশেষণটা তোমার আগে চলে যাচ্ছে। যেমন সিদ্ধ যে আলু কী হয়ে গেল, আলু সিদ্ধ। অধম যে নর কি হয়ে গেল, নরাধম। তাহলে এখানে দেখো, অধম এখানে কি ছিল, বিশেষণ, আর নর, নর তো বুঝো পুরুষ, তাহলে অধম যে নর হয়ে গেল নরাধম। এখন আসো কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাসের প্রকারভেদ এবং বাকি যে দুটো সমাস আছে সে দুটো সমাস তোমাদের আমি আগামীকাল নিব।